ঝাঁঝরা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো, হিজবুল্লাহর ভয়াবহ রকেট, মিসাইল ও ড্রোন হামলা। ফিলিস্তিনের পক্ষে অবস্থান কমলা হ্যারিসের। এটি কি নির্বাচনী চাল নাকি ইসরায়েল বিদ্বেষ? হারিয়ে যাচ্ছে নীল সাদার নজর কাড়া সান্তোরিনি, কিন্তু কেন? কোথায় এই সান্তোরিনি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বিধ্বস্ত হয়ে যাচ্ছে ইসরায়েলের একের পর এক সামরিক ঘাঁটিগুলো। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট, মিসাইল আর ড্রোন হামলায় ঝাঁঝরা হচ্ছে ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে থাকা দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনা। সেই সাথে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। বিধ্বস্ত হচ্ছে একের পর এক ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা। ইসরায়েলের আভিজাত্যের প্রতীক আয়রন ডোম কোনোভাবেই আটকাতে পারছে না বৃষ্টির মতো একের পর এক ছুটে যাওয়া হিজবুল্লাহর রকেট, মিসাইল আর ড্রোনগুলো। শনিবারও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট, মিসাইল আর ড্রোন হামলায় ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েলের সেনাশক্তি। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ধরে গেছে, কোথাও কোথাও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের এলাকাগুলো। ভয়ে ওই অঞ্চল ছেড়ে যাচ্ছে বেসামরিক মানুষেরা। হিজবুল্লাহর হামলায় রীতিমতো দিশেহারা ইসরায়েলি বাহিনী। একই সাথে ইরান সমর্থিত আরেক গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলাতেও নাজেহাল ইসরায়েলের সেনাবাহিনী। গেল প্রায় 10 মাস ধরে গাজায় বর্বর আগ্রাসন চালিয়েও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নির্মূল করতে পারেনি তারা। উল্টো ফিলিস্তিনিদের চোরাগুপ্তা হামলায় সেনা হারাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। গাজায় হামলা যত জোরালো করছে ইসরায়েল, ততই দেশটির উপর হামলা বাড়াচ্ছে ফিলিস্তিনের সমর্থক এই গোষ্ঠীগুলো। বলা যায় তাদের হামলায় যতই সময় যাচ্ছে ততই কমে আসছে ইসরায়েলের শক্তি, ঘনিয়ে আসছে পতন। প্রশ্ন আসে, আরব আর মুসলিম বিশ্বসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায় যখন হাত গুটিয়ে বসে, তখন কার হাতে শেষ হবে বেপরোয়া, রক্তপিপাসু বর্বর ইসরায়েল? যুক্তরাষ্ট্রসহ সামরিক পরাশক্তিগুলোর অস্ত্র আর গোলাবারুদ নিয়েও টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে ইসরায়েলের জন্য। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হিজবুল্লাহ, হুতি আর ইরান সমর্থিত অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর একজোট হয়ে ইসরায়েল বিরোধী হামলা আরও জোরালো করলে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে নেতানিয়াহু সরকারের জন্য। এদিকে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো। শুক্রবার মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত 10টি মিসাইল হামলা চালিয়েছে তারা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজার দের আল বালা শহরে বর্বর আগ্রাসন চালিয়ে শনিবারও অন্তত 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের হামলা থেকে বাঁচতে গাজার খান ইউনুস ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সাথে আলোচনা করতে ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। গাজার খান ইউনুস শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, শহরটিতে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে 1,82,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া আরো হাজার হাজার ফিলিস্তিনি পূর্ব খান ইউনুসে আটকা পড়েছেন। ইসরায়েলি বাহিনীর নিষেধাজ্ঞা থাকায় শহরটিতে প্রবেশ করতে পারছে না উদ্ধারকারী দল। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধে আলোচনা করতে ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু এমন মন্তব্য করেন। রবিবারের এই আলোচনায় ইসরায়েল এবং ফিলিস্তিনের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে থাকবে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর এই কারণে কমলা হ্যারিসকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য দিয়ে ট্রাম্পকে হারিয়ে কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ ছাড়া শুধু মুখের কথা দিয়ে নির্বাচনে মুসলিম ভোটারদের মন জয় করতে পারবেন না তিনি। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। This is probably the most significant election of our lifetime.
আমেরিকার আসন্ন নির্বাচনে ক্ষমতা দখল করতে পারেন কমলা হ্যারিস। হোয়াইট হাউসের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর ফলে আচমকা বদলে গেছে মার্কিন নির্বাচনী রাজনীতির হিসাব নিকাশ। ট্রাম্পের যে একপেশে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল ডেমোক্রেটিক পার্টির দলীয় প্রার্থী হিসাবে কমলা হ্যারিস এগিয়ে আসায় সেটা এখন দিবাস্বপ্ন। অবস্থা দেখে মনে হচ্ছে বাইডেন মাঠে থাকলেই আখেরে লাভের মুখ দেখতেন ট্রাম্প। অভিবাসীদের প্রতি মনোভাব, বিচার ব্যবস্থার সংস্কার, পরিবেশ সংকট, ইউক্রেন গাজা ইত্যাদি প্রশ্নে ডেমোক্রেটদের মাঝে রয়েছে নানা রকম মতপার্থক্য। কমলার ব্যাপারে অনেকের কিছুটা উদ্বেগ বা অনাস্থা দেখা গেছে, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, দলের সবচেয়ে জনপ্রিয় নেতা বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল সহ অন্যান্য ডেমোক্রেট ডেলিগেটদের সমর্থনের পর অবস্থা এখন অনেকটাই কমলার অনুকূলে। প্রেসিডেন্সিয়াল বিতর্কে নড়বড়ে বাইডেনের পক্ষে ট্রাম্পকে ঠেকানো অসম্ভব মনে হচ্ছিল। 13ই জুলাই পেনসিলভানিয়া রাজ্যে নির্বাচনী প্রচারে গুলিবর্ষণের শিকার হন ডোনাল্ড ট্রাম্প। তখন তার প্রতি বিপুল মাত্রায় তৈরি হয় সিম্প্যাথি ভোট কিংবা নিরঙ্কুশ সমর্থন পাওয়ার সম্ভাবনা। কিন্তু তুলনামূলক যোগ্য প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের মাঠে নামায় বদলে যাচ্ছে হাওয়া। প্রায় 2000 ডেমোক্রেটিক ডেলিগেট কমলার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। নির্বাচনী দৌড়ে নেমেই দলকে ঐক্যবদ্ধ করছেন তিনি। তার নাম প্রস্তাবের প্রথম একদিনে দলীয় সমর্থকদের কাছ থেকে তোলা গেছে প্রায় $100 মিলিয়ন চাঁদা। ধনী দাতাদের কাছ থেকে পাওয়া গেছে আরও $150 মিলিয়ন প্রতিশ্রুতি। 81 বছরের বৃদ্ধ জো বাইডেন নির্বাচনী লড়াইয়ে যতদিন ছিলেন ট্রাম্পকে সামলাতে হিমশিম খেয়েছেন। বার্ধক্যের ইস্যুতে বারবার তাকে আক্রমণ করে গেছেন ট্রাম্প। বাইডেন সরে দাঁড়ানোয় উল্টে গেছে পাশার দান। 78 বছর বয়সী ট্রাম্পই এখন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট পদপ্রার্থী। সেই তুলনায় আমেরিকান ভোটারদের কাছে 59 বছর বয়সী কমলা অনেক বেশি আকর্ষণীয়। ইসরায়েল প্রশ্নে কমলার অবস্থান তাকে সাহায্য করবে জয় পেতে। যুক্তরাষ্ট্রে সরাসরি ইসরায়েল বিরোধিতা করে নির্বাচনী রাজনীতি করা অসম্ভব, কারণ আমেরিকায় অনেক বেশি ক্ষমতার অধিকারী ইসরায়েল লবি। তাই সরাসরি বিরোধিতায় না গিয়ে বাইডেনের নীতির সাথে ভিন্নতা দেখিয়েছেন কমলা। ইসরায়েলের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণের বদলে ফিলিস্তিনিদের উপর অব্যাহত গণহত্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের রয়েছে একটি অতি অনুগত সমর্থক বাহিনী। দেশটির মোট ভোটারের 40% তার পক্ষে থাকলেও অধিকাংশ মানুষই তাকে চান না। এই ঘৃণা ও বিরাগের মনোভাবকে অস্ত্র হিসাবে কাজে লাগাতে পারলে অনেকটাই এগিয়ে যাবেন কমলা। আসন্ন নির্বাচনে যে প্রার্থী এগিয়ে থাকুক, আশা করা যায় দেখার মতো হবে ট্রাম্প বনাম কমলার লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে 1.5 বিলিয়ন ইউরো হস্তান্তর করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার এক ঘোষণা ইইউ জানায়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ সম্পদ জব্দ ও হিমায়িত করেছে পশ্চিমারা। এবারে হিমায়িত সেই সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে 1.5 বিলিয়ন ইউরো দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এক দেশের অর্থ অন্য দেশকে দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে অনেক বাধা বিপত্তি রয়েছে। চলতি বছরের মে মাসে সেসব বাধা পেরিয়ে কিভাবে ইউক্রেনকে রাশিয়ার হিমায়িত সম্পদের অর্থ হস্তান্তর করা যায় সে ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেয় ইইউ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো শুক্রবার কিয়েভকে 1.5 বিলিয়ন ইউরো দেয়া হলো। শুক্রবার এ নিয়ে বিবৃতি দিয়েছে ইইউ। এতে বলা হয়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করতে ও যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে এই অর্থ দেয়া হলো। ইইউর ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল জানান, রাশিয়ার হিমায়িত স্থাবর সম্পদের মুনাফা থেকে এ অর্থ এসেছে। ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অগ্রাধিকার ভিত্তিক সামরিক সরঞ্জাম ক্রয়ে এই অর্থ ব্যয় করা হবে।
এদিকে এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ ও বেআইনি বলে তীব্র ক্ষোভ জানিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে অবৈধ পদক্ষেপ নিয়েছে, রাশিয়া অবশ্যই তার পাল্টা জবাব দেবে। ইইউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অভিযোগ জানিয়ে পেসকভ আরও বলেন, যারা এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে ইউক্রেনের একটি সামরিক হেলিকপ্টার শুক্রবার ভূপতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনাদের বিভিন্ন অবস্থানে বড় আকারে 30টিরও বেশি হামলা চালানো হচ্ছে। এদিকে ফ্রান্সের উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে যোদ্ধা ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিতে খার্কিভ অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার গভর্নর। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত সপ্তাহে নতুন করে ইউক্রেনের 3টি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। এই সময়ে বিভিন্ন হামলায় ইউক্রেন প্রায় 14,000 সেনা হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেষ সপ্তাহে শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু ও সেনা অবস্থানে 33টি বড়সড় হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি MiG-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার কথাও জানানো হয়। এছাড়া এক সপ্তাহে ইউক্রেনের কয়েকশো ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে খার্কিভের গভর্নর ভিতালি গানচেভ জানিয়েছেন, সম্প্রতি ইউক্রেনের পক্ষে লড়াই করতে উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে ফরাসি সেনা খার্কিভের কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পোল্যান্ড থেকেও বিভিন্ন দল ওই এলাকায় আসছে বলে জানান তিনি। ঠিক কত সংখ্যক বিদেশি সেনা ইউক্রেনের হয়ে লড়ছে তা স্পষ্ট নয়, বলেন গভর্নর। অন্যদিকে শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে জানানো হয়, শেষ 24 ঘণ্টায় রুশ সেনাদের সাথে তাদের 78টি খণ্ডযুদ্ধ হয়েছে। এর মাঝে কুরাখিভ ও পোক্রোভাস্কে লড়াই ছিল সবচেয়ে তীব্র। কেবল পোক্রোভাস্কেই 23টি খণ্ডযুদ্ধ হয় বলে জানিয়েছে কিয়েভ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার ঐতিহাসিক শহর জাসপারের প্রায় অর্ধেক এলাকা। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকেও ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ছাড়ছে হাজারো বাসিন্দা। গত কয়েকদিন ধরেই দাবানলে নাকাল উত্তর আমেরিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কানাডার আলবার্তা প্রদেশ। আগুনের ভয়াবহতায় প্রদেশটির বেশিরভাগ সড়ক মাটির সঙ্গে মিশে গেছে। এরই মধ্যে আলবার্তার 30 থেকে 50% ভবন পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 89,000 একর জমি। আলবার্তা জাসপার শহরে আগুনের তীব্রতা এতটাই বেশি, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শহরটি থেকে 20,000 পর্যটক এবং 5,000 স্থানীয় বাসিন্দাকে আলবার্তা প্রদেশের উঁচু পাহাড়ি অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। এই দাবানল ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন জ্বলছে রাজ্যটির হাজার হাজার একর এলাকা জুড়ে। অন্তত 4,000 মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ক্যালিফোর্নিয়া বন বিভাগ এবং ফায়ার প্রোটেকশন বিভাগ। মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের 1,000-এর বেশি কর্মী। নীল সাদা রঙের সংমিশ্রণে চোখ ধাঁধানো সৌন্দর্যের দ্বীপ গ্রিসের সান্তোরিনি। এজিয়ান সাগরের নীল জলরাশি ছোঁয়া মনোমুগ্ধকর দ্বীপটি সারা বছরই মুখর থাকে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। তবে পর্যটকদের অতিরিক্ত চাপে ভালো নেই সান্তোরিনি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি টুরিস্টকে জায়গা দিতে গিয়ে দ্বীপটি হারাচ্ছে নিজস্ব অস্তিত্ব। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পর্যটকের ভারে ধুঁকছে গ্রিসের এজিয়ান উপসাগরের নীল জলরাশির তীরবর্তী স্বপ্নের দ্বীপ সান্তোরিনি। দৈত্যাকার ক্রুজ শিপ থেকে প্রতিদিন টুরিস্টরা ছড়িয়ে পড়েন গোটা এলাকায়। এখান থেকেই চোখে পড়বে দৃষ্টিনন্দন আগ্নেয়গিরি ক্যালডেরা। পরন্ত দুপুরের গরমে সাদা দেয়ালের ঘর ও নীল গম্বুজযুক্ত গির্জার কোথাও অনেকে খুঁজে নিচ্ছেন একটুখানি বিশ্রামের জায়গা। সেখানে বসেই গ্রিক দ্বীপটির বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা
ঘন্টা তারা থাকবেন অপেক্ষায়। আমি সবসময় এখানে আসতে চেয়েছিলাম। আসলে হাই স্কুলের সময় থেকেই এটা আমার স্বপ্ন। 13টি গ্রাম নিয়ে গঠিত সান্তোরিনির জনসংখ্যা 20,000-এর বেশি। স্থানীয় বাসিন্দারা মনে করেন এই অঞ্চলের বিচিত্র গ্রাম ও লাগোয়া সমুদ্র সৈকতগুলোর সৌন্দর্য ধ্বংসের পেছনে দায়ী অপরিকল্পিত পর্যটন। সাম্প্রতিক বছরগুলোতে সান্তোরিনিতে বহুগুণে বৃদ্ধি পেয়েছে দর্শনার্থীদের সংখ্যা। গত বছর দ্বীপটি পরিদর্শন করেছে 30 লাখের বেশি বিদেশি পর্যটক। I know for a fact that our standards of living has gone down. আমি জানি আমাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। এটাই স্বাভাবিক, কারণ দর্শনার্থীদের সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে 20 গুণ বেশি হলে এমনটাই হওয়ার কথা। আমরা একটি ছোট দ্বীপে থাকি। সান্তোরিনিতে স্থলভাগের পরিমাণ মাত্র ৭৭ বর্গ কিলোমিটার। পর্যটকের পরিমাণ 30 গুণ বাড়লে পরিস্থিতি মোকাবেলার জন্য এখানে দানবীয় দ্বীপ বানানো ছাড়া আর কোনো উপায় আছে? What kind of infrastructure you need to impose on this small island in order to cope with an increase? পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকারকে পর্যটকের মাত্রা নির্ধারণের পরামর্শ দিচ্ছে দ্বীপ কর্তৃপক্ষ। ক্রুজ শিপের দর্শনার্থীর সংখ্যা দৈনিক 17,000-এর পরিবর্তে 8,000-এ নামানোর প্রস্তাব দিয়েছেন স্থানীয়রা। এমনকি পর্যটন ব্যবসায় লাভের মুখ দেখছেন এমন ব্যবসায়ীরাও আছেন দুশ্চিন্তায়। তবে অর্থ উপার্জনে কষ্ট সহ্য করতেও আগ্রহী তারা। Όλα μπορούν να γίνουν και το 8.000 που λέμε ημερήσια। প্রতিদিন 8,000 ক্রুজশিপের পর্যটক আমাদের বর্তমান ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্র যদি অবকাঠামো তৈরি করে দেয় তাহলে এই সংখ্যা বাড়তে পারে। প্রশ্ন হলো আমরা টাকা কামাই করতে চাই কিনা, একই সাথে আমরা কি কাজ ও রাজস্ব আয় করতে চাই। আপনি নিরিবিলিতে শান্তিতে থাকবেন আবার অর্থও উপার্জন করবেন, সেটা তো সম্ভব না। গ্রিসের সামগ্রিক পর্যটন খাতে সান্তোরিনির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চলতি বছরের প্রথম 5 মাসে 16% বেড়েছে জাতীয় পর্যটন রাজস্ব। 2024 সালে ছাড়িয়ে যাবে গত বছরের 33 মিলিয়ন টুরিস্টের রেকর্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।